নমস্কার। ভারতের কৃষি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এর সবচেয়ে জরুরি দিকগুলো একদম সহজ করে বুঝে নিই। শুরু করা যাক। তো শুরুতেই একটা প্রশ্ন, এই যে আমরা বলি শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি, এটা ঠিক কিভাবে মাপা হয়, তার ফর্মুলাটা কি জানা আছে? পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আসেই। আমরা এই আলোচনার শেষে এর উত্তরটা অবশ্যই জানব। সবার আগে এই সংখ্যাটা দেখুন, ৫৮%। মানে আমাদের দেশের অর্ধেকেরও বেশি মানুষ তাদের জীবন জীবিকার জন্য সরাসরি কৃষিকাজের ওপর নির্ভর করেন। এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে ভারতের অর্থনীতি আর সমাজ জীবনে কৃষির গুরুত্ব ঠিক কতটা। তাহলে চলুন বিষয়টার আরও গভীরে ঢোকা যাক। ভারতের কৃষিকে যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। আর তার জন্য প্রথমেই জানতে হবে এখানকার ভূমি ব্যবহার বা ল্যান্ড ইউজ এবং শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি সম্পর্কে। এটাই আমাদের আলোচনার ভিত। এখানে একটা খুব জরুরি ফর্মুলা আছে। ক্রপিং ইন্টেন্সিটি বের করা হয় মোট চাষের এলাকাকে, মানে গ্রস ক্রপড এরিয়াকে, প্রকৃত বা নেট সোন এরিয়া দিয়ে ভাগ করে আর তারপর ১০০ দিয়ে গুণ করে। সোজা কথায় এর মানে হলো একটা নির্দিষ্ট বছরে একই জমিতে কতবার ফসল ফলানো হচ্ছে। আর জেনে রাখুন, ভারতে এই হারটা এখন প্রায় ১৩৬%। এবার আমরা এমন একটা টপিকে আসছি যেটা শুধু ভূগোল নয়, ইতিহাস আর পলিটির জন্য সুপার ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ভূমি সংস্কার বা ল্যান্ড রিফর্মস। চলুন দেখি ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার পর পর্যন্ত আমাদের দেশে জমির মালিকানায় কি বড় পরিবর্তন এসেছে। ব্রিটিশ আমলে ৩টে প্রধান ভূমি রাজস্ব ব্যবস্থার তুলনাটা এই টেবিলে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখুন, জমিদারি ব্যবস্থায় কর দিত জমিদার আর জমির মালিকও ছিল তারাই। রায়তওয়ারি ব্যবস্থায় রায়ত বা কৃষকরা সরাসরি সরকারকে কর দিত, কিন্তু জমির আসল মালিক ছিল সরকার। আর মহলওয়ারি ব্যবস্থায় গ্রামের যিনি প্রধান তিনি কর আদায় করতেন আর জমির মালিকানা ছিল গোটা গ্রাম সম্প্রদায়ের হাতে। স্বাধীনতার পর ভারত সরকার ৪টে বিশাল পদক্ষেপ নিয়েছিল। প্রথমত, জমিদারি প্রথাটাই তুলে দেওয়া হলো, যার ফলে প্রায় ২ কোটি কৃষক সরাসরি জমির অধিকার পেলেন, ভাবা যায়। দ্বিতীয়ত, প্রজাস্বত্ব আইন এনে আকাশ ছোঁয়া খাজনার হারটা অনেকটা কমানো হলো। তৃতীয়ত, ল্যান্ড সিলিং অ্যাক্টের মাধ্যমে কে কতটা জমি রাখতে পারবে তার একটা সীমা বেঁধে দেওয়া হলো। আর সবশেষে ছোট ছোট টুকরো জমিকে একত্রিত করার ব্যবস্থা করা হলো, যাতে চাষের সুবিধা হয়। বেশ, ভূমি সংস্কার তো বোঝা গেল। এবার চলুন ভারতের কৃষির আসল ক্যালেন্ডারটা দেখে নিই। মানে এখানকার ৩টে প্রধান শস্য ঋতু, এগুলো হলো খরিফ, রবি এবং জায়েদ। এই কেবিলটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, খরিফ ফসল মানে বর্ষার ফসল, মানে জুলাই আগস্টে বোনা হয় আর শরৎকালে কাটা হয়, যেমন ধান, পাট। রবি ফসল হলো শীতের ফসল, অক্টোবর নভেম্বরে বোনা হয় আর বসন্তকালে কাটা হয়, যেমন গম বা সর্ষে। আর জাইদ হলো গরমকালের ফসল, যেটা রবি আর খরিফের মাঝের সময়টায় চাষ হয়, যেমন তরমুজ, শশা। তো ঋতুগুলো তো আমরা বুঝলাম। এখন আমরা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো খাদ্যশস্য ধান আর গম নিয়ে একটু বিস্তারিত জানব। চলুন ধান দিয়েই শুরু করা যাক। ধানের ব্যাপারে এই কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। এর জন্য বেশ গরম আবহাওয়া লাগে, ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আর ১০০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত। এটা কিন্তু ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল। মোট খাদ্যশস্য উৎপাদনের প্রায় ৪২% হল ধান। আর গোটা বিশ্বে ভারত হল চীনের পর দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদক। আমাদের এখানে মূলত আউশ, আমন ও বোরো এই ৩ ধরনের ধান চাষ হয়। এই ম্যাপটা একটু খেয়াল করলেই দেখতে পাবেন ভারতের কোন কোন অঞ্চলে ধান চাষ বেশি হয়। এই যে গাঢ় রঙে চিহ্নিত এলাকাগুলো, বিশেষ করে পূর্ব আর দক্ষিণ ভারত, এগুলোই হলো প্রধান ধান উৎপাদন কেন্দ্র। আর যদি রাজ্য ধরে বলি তাহলে ধান উৎপাদনে ১ নম্বরে আছে পশ্চিমবঙ্গ, তারপরেই রয়েছে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। পরীক্ষার জন্য এই ক্রমটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবার আসা যাক গমের কথায়। ধানের জন্য যেমন গরম আর বেশি বৃষ্টি দরকার, গমের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো। এর জন্য ঠান্ডা আবহাওয়া, মানে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হলেই চলে। এটা ভারতের দ্বিতীয় প্রধান ফসল, আর উৎপাদনেও আমরা চীনের পরেই দ্বিতীয়। আর হ্যাঁ, একটা কথা একদম ভুললে চলবে না, সবুজ বিপ্লবের সবচেয়ে ভালো প্রভাব কিন্তু এই গমের ওপরেই পড়েছিল। এই ম্যাপটা লক্ষ্য করুন, গমের চাষ কিন্তু মূলত উত্তর আর মধ্য ভারতে হয়, যেটা ধানের উৎপাদন এলাকা থেকে বেশ আলাদা। এই ভৌগোলিক বণ্টনটা বুঝতে পারা পরীক্ষার জন্য খুব জরুরি।
গম উৎপাদনে কিন্তু শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ, তারপরেই আছে পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ। এই ডেটাগুলো যদি এভাবে বার চার্টের মাধ্যমে মনে রাখেন তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। দারুণ! ধান গম তো হয়ে গেল। এবার চলুন একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। আমরা ভারতের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল আর তাদের সম্পর্কে জরুরি তথ্যগুলো এক ঝলকে জেনে নেব। এই টেবিলটা দেখুন, ডাল উৎপাদনে টপার হল মধ্যপ্রদেশ, আর ভারত কিন্তু সারা বিশ্বে ডাল উৎপাদনে ১ নম্বর। আখ উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ, চীনাবাদাম উৎপাদনে প্রথম গুজরাট, জোয়ার উৎপাদনে কর্ণাটক আর বাজরা উৎপাদনে রাজস্থান হল শীর্ষস্থানে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার ঝটপট রিভিশন করে নেওয়া যাক। এই তথ্যগুলো থেকে কিন্তু সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসে। মনে রাখবেন, সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট রয়েছে কোয়েম্বাটুরে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি হল কানপুরে, ICRISAT হায়দ্রাবাদে আর CAZRI যোধপুরে। ডাল উৎপাদনে মধ্যপ্রদেশ আর আখ উৎপাদনে উত্তরপ্রদেশ সবার আগে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন। সবুজ বিপ্লবের ফলে কোন দুটো প্রধান ফসলের উৎপাদন সবচেয়ে বেশি বেড়েছিল? আমরা কিন্তু এর উত্তর নিয়ে এই আলোচনায় কথা বলেছি। একটু ভেবে দেখুন তো। আশা করি এই বিশ্লেষণটা আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ।